আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ। সেই অবস্থাতে আগামী ৭ দিন কেমন যাবে? এখন সেই ৭ দিন আজকে থেকে ৭ দিন হতে পারে, অথবা নতুন একটি সরকার গঠন করার পর সেই সরকারের প্রথম কার্য দিবসগুলো যদি আমরা হিসাব করি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, সেই ৭ দিন কেমন যাবে সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করব। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার উদারতার যে বাতি, সেই বাতি প্রজ্বলিত করে তিনি আমিরে চরমোনাই বা শায়েখে চরমোনাই পীর সাহেব যিনি আছেন তার দরবারে যাচ্ছেন দেখা করার জন্য। এর আগে তিনি আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেবের সঙ্গে দেখা করেছেন এবং এনসিপির সভাপতি জনাব নাহিদ ইসলামের বাসায় গিয়ে সাক্ষাৎ করে এসেছেন। তার এই উদারতা নিয়ে সারা বাংলাদেশে আলোচিত হচ্ছে এবং সবাই বলার চেষ্টা করছে যে তিনি নতুন একটি যে ট্রেন্ড চালু করলেন বাংলাদেশে, এটি বাংলাদেশের রাজনীতির যে সভ্যতা, ভব্যতা, সৌজন্যতা, এটাকে বহুদূর এগিয়ে নিয়ে গেল। ইতিপূর্বে এটা কখনো হয়নি। তারেক রহমান সাহেব তারুণ্যের রাজনীতির মাধ্যমে যে উদারতা প্রদর্শন করলেন এবং তার রাজনৈতিক জীবন যখন রাষ্ট্রীয় কর্মে নিয়োজিত হতে যাচ্ছে, ঠিক সেই সময়টিতে তার এই বিনয়, তার এই ভদ্রতা, তার এই সৌজন্যতা হয়তো রাজনীতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে যদি তার প্রতিপক্ষ তাকে ওইভাবে সম্মান করে। অন্যদিকে খবর হলো যে ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের একজন বিশেষ সহকারী প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। আর আজকের দিনে চাউর হয়ে আছে যে আরো দুজন উপদেষ্টা তারা দেশ ত্যাগ করার জন্য বা বিদেশ যাওয়ার জন্য এয়ারপোর্টে বসে আছেন বা চলে গেছেন। আমি তাদের দুজনের নাম বললাম না, এবং তারা দুজন যে যাবেন এটা গতকাল রাতেই একজন প্রবাসী সাংবাদিক যিনি সবসময় ডিজিএফআই এর সঙ্গে ভালো সম্পর্ক রাখেন এবং তাদের কাছ থেকে তরতাজা তথ্য নিয়ে তিনি দেশবাসীকে জানান। তো তিনি জানিয়েছিলেন যে দুজন উপদেষ্টা বাংলাদেশ ত্যাগ করতে পারে। তো এই যে একটি অবস্থা, সেই অবস্থাতে আগামী ৭ দিন কেমন যাবে? এখন সেই ৭ দিন আজকে থেকে ৭ দিন হতে পারে, অথবা নতুন একটি সরকার গঠন করার পর সেই সরকারের প্রথম কার্য দিবসগুলো যদি আমরা হিসাব করি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, সেই ৭ দিন কেমন যাবে সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করব, জাস্ট অনুমান নির্ভর। আপনারা ইতিমধ্যে জানেন যে সারা বাংলাদেশে নানা রকম ঘটনা ঘটছে। যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তার মধ্যে বেশ কয়েকজন সংসদ সদস্য, এর মধ্যে দুজনই আমার খুব ঘনিষ্ঠ। একজন আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, তিনি মিস্টার নিজান, নোয়াখালীর একটি আসনের সংসদ সদস্য, নবম পার্লামেন্টে ছিলেন। আরেকজন সংসদ সদস্য, তার নাম মানিক, যিনি কাকড়া মানিক হিসেবে সমধিক পরিচিত, আমার অত্যন্ত স্নেহভাজন ছোট ভাই। খুবই ভালো সম্পর্ক আমাদের দুজনের মধ্যে। দুজনের সঙ্গে মানে নিজানের সঙ্গে আমার সম্পর্ক হলো দীর্ঘদিনের, আর মানিকের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের না হলেও আন্তরিকতাটা মনে হচ্ছে যে আমাদের মধ্যে যুগের পর যুগ ধরে ভালো সম্পর্ক। এই দুজনের দুটো কর্ম ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। মানিক তার এলাকায় নির্বাচিত হওয়ার পরপরই নিজের দলের বেশ কয়েকজন নেতা কর্মীকে তিনি পুলিশ দিয়েছেন। এটি ব্যাপকভাবে চাপ পড়তে দূরের কথা, সারা বাংলাদেশে এটি প্রশংসিত হয়েছে যে না, বিএনপি যাদেরকে সিলেক্ট করেছে, মানিকের মতো সংসদ সদস্য কিংবা নিজানের মতো সংসদ সদস্য, এরা যদি থাকে দলে তাহলে সেই এলাকায় চাঁদাবাজি হবে না। আবার অন্যদিকে নিজান যেটি করেছেন সেটা হলো তিনি অ্যারেস্ট করার চাইতেও আরেকটু বেশি এগিয়ে গেছেন। তিনি নিজে বাদী হয়ে এলাকার যে তার দলের যারা নেতাকর্মী চাঁদাবাজ বলে পরিচিত, কুখ্যাতি অর্জন করেছেন, এরকম প্রায় ২০-২৫ জনের বিরুদ্ধে তিনি মামলা করেছেন। এর বাইরে বিভিন্ন এলাকাতে চাঁদাবাজদের সঙ্গে আর সংসদ সদস্যদের সঙ্গে বিভিন্ন রকম দ্বন্দ্ব সংঘাত শুরু হয়ে গেছে, এবং এই দ্বন্দ্ব সংঘাতে চাঁদাবাজারে টিকে থাকে না এমপির টিকে থাকে সেটি দেখার বিষয়। এটি গেল বিএনপির। অন্যদিকে জামাতের যারা লোকজন আছে তারা সঙ্গতি কারণে ধরে নেওয়া হয় তারা চাঁদাবাজির সঙ্গে জড়াবেন না, চাঁদাবাজির সম্পর্কে তারা উচ্ছ্বসিত কণ্ঠে এর বিরোধিতা করবেন, এবং বিএনপির চাঁদাবাজির মাধ্যমে দেশের কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটি সংসদের ভিতরে এবং বাইরে দরাজ দিলে এবং বুলান্ত কণ্ঠে তারা সেটা প্রচার করতে থাকবেন। আগামী ৭ দিন এটা সবার আগে হবে।
পুলিশের মধ্যে, আমলাতন্ত্রের মধ্যে যারা যাকে বলা হয় অতি উৎসাহী, তারা দৌড়াদৌড়ি করবেন পল্টন অফিসে, বিএনপি নেতাদের বাসায়, এমনকি তারেক রহমান সাহেবের বাসায়। ইতিমধ্যে আমরা জানি যে একজন পুলিশ কর্মকর্তা বেশ আলোচিত গত 17 মাসে, তার নাম মিস্টার মাসুদ। তো মাসুদ হলো সেই ঢাকার একটি জোন, পুলিশের একটি জোন, সেটি দক্ষিণ, সম্ভবত মেট্রোপলিটন পুলিশ কমিশনার, উপকমিশনার দক্ষিণ, সাউথ। এটা খুব গুরুত্বপূর্ণ একটি এলাকা। এই এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়, এই এলাকায় শাহবাগ প্রেস ক্লাব। তো এই যে মাসুদ, তিনি এই গত 17 মাসে তার বিভিন্ন অ্যাকশন, কর্মকাণ্ডের জন্য পরিচিত। অনেকে তাকে তুলনা করার চেষ্টা করছেন যে আওয়ামী লীগ জামানাতে হারুন ছিল যেভাবে প্রভাবশালী, বেপরোয়া, তারপর বিএনপি জমানাতে কোহিনূর যেভাবে বেপরোয়া ছিল, সাহসী ছিল, তারপর আরও একজন ছিলেন খান সাইদ হাসান। ঠিক এখন মাসুদ যে পদে আছেন, যে চেয়ারে আছেন, ঠিক এই জায়গাটাতেই খান সাইদ হাসান ছিলেন বিগত বিএনপির জমানাতে। এবং যখন সেই 21শে আগস্টের গ্রেনেড হামলা হয়েছিল, সেই গ্রেনেড হামলার সময়টিতে এই মাসুদ যে দায়িত্বে আছে, ঠিক এই দায়িত্বে ছিল খান সাইদ। তো সেই জায়গাতে এখন মাসুদ বসে আছেন লম্বা চূড়া। এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আসেনি, অনিয়মের অভিযোগ আসেনি। এবং এখনো পর্যন্ত যেটি হলো সেটি হলো তিনি তার পেশাদারিত্ব এবং পরিস্থিতি মোকাবেলা করার জন্য যতটা কঠোর হওয়া দরকার, সঙ্গে সঙ্গে যতটা নরম হওয়া দরকার, দুটো জিনিসের সমন্বয় তিনি করে যাচ্ছেন একজন আলোচিত পুলিশ কর্তা হিসেবে। কিন্তু এর মধ্যে যেটা ঘটেছে সেটা হলো যে তিনি সম্প্রতি বিএনপির একটি অনুষ্ঠান, সেটা সম্ভবত হোটেল ইন্টারকন্টিনেন্টালে হয়েছে, এবং ইন্টারকন্টিনেন্টাল মানে রমনা পার্কের সাথে, এবং এটা মাসুদের এলাকার। তো মাসুদ সেখানে গেছেন, যাওয়ার পরে তারেক রহমান সাহেবের সঙ্গে তার দেখা হয়েছে, এবং তারেক রহমান সাহেব মাসুদের কাঁধের উপর হাত রেখেছে। এটা তারেক রহমান সাহেবের জন্য একটু কষ্ট হয়েছে। কষ্ট হয়েছে এই কারণে হলো, তারেক রহমান সাহেবের উচ্চতা আমার চেয়ে ছোট, সর্বোচ্চ তিনি 5 ফিট 5 ইঞ্চি লম্বা, আমি 5 ফিট 7 ইঞ্চি লম্বা, আর মাসুদ প্রায় 6 ফিট লম্বা বা 6 ফিটের বেশি হতে পারে। তো সেক্ষেত্রে তারেক রহমান সাহেবকে মাসুদের ঘাড়ে হাত রাখার জন্য তাকে মাথা উঁচু করতে হয়েছে, হাতও উঁচু করতে হয়েছে। তো এটা নিয়ে বেশ প্রতিক্রিয়া হচ্ছে। মাসুদের মর্যাদা নিঃসন্দেহে বেড়ে যাবে, এবং দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তার ঘাড়ে হাত রেখেছেন, তাকে আর কে ঠেকাতে পারে? খান সাইদের অবস্থা একই অবস্থা হয়েছিল। খান সাইদ সেই মাসুদের এই পদে আসার আগে বা পরে বগুড়ার ডিসি ছিলেন। তো তারেক রহমান সাহেবের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্কের কারণে তার জীবন তেনা তেনা হয়ে গিয়েছিল। তিনি 21শে আগস্ট গ্রেনেড মামলার আসামি হয়েছিলেন, জেলে গেছেন, সাজাপ্রাপ্ত হয়েছেন, পরিবার পরিজন সব মিলিয়ে তছনছ হয়ে গেছে। যেভাবে ধরুন শেখ হাসিনা মানে ঘাড়ে হাত রেখেছেন কিনা জানি না, তবে হারুনকে স্নেহ করতেন, বিপ্লবকে স্নেহ করতেন, বেনজির সাহেবকে খুব স্নেহ করতেন। তো এর ফলে তাদের জীবন কি পরিমাণ তেনা তেনা হয়ে গেছে সেটা বলার মতো নয়। আমি কিন্তু তাদের দুর্নীতি ভালো মানুষের নিয়ে বলছি না, শুধু বলছি যে ক্ষমতার কেন্দ্রে যারা থাকেন তাদের সঙ্গে অন্যান্য মানুষের যে সম্পর্ক, এই সম্পর্কের কারণে ভীষণ রকম একটা প্রবলেম হয়। যেমন ধরুন, আমি খুব সাধারণ অখ্যাত একজন মানুষ। এখন এই অখ্যাত একজন মানুষের সঙ্গে হঠাৎ যদি লোকজন দেখেন যে তারেক রহমান সাহেব আমার বাসায় গেছেন, আমার গায়ে হাত রেখেছেন, বা আমার প্রতি একটু অতিরিক্ত আকর্ষণ দেখিয়েছেন, আমিরে জামাত আমার বাসায় গেছেন, আমার সঙ্গে একটু ভাবসাব দেখিয়েছেন, পীরে চরমোনাই তিনিও এরকম করেছেন, পেপারে আসলো, আপনি বিশ্বাস করেন এই ফুলের তোড়া নিয়ে বহু মানুষ আমার এই অফিসে চলে আসবে। আর কিছু হোক বা না হোক, তারপরে হয়তো তারা আমাকে দ্বিতীয়বার জিজ্ঞাসা করবে না, তারপরে তারা আমার নামটা হয়তো মনে রাখবে না, তারা হয়তো জানেও না যে গোলাম মোল্লা রানীকে। যে কোনো কারণে তাদের মনে হলো হাত, আমার কার্ডটা দেখে তাদের মনে হলো একটু লোকটার কাঁধে হাত দিই, এতে কিন্তু আমার সর্বনাশ, ওরা আমার জন্য কেয়ামত হয়ে যাবে। তো এটা হলো ক্ষমতাধরদের যে চালচলন, সেই চালচলনের একটা উদাহরণ। সেক্ষেত্রে যারা ক্ষমতাধর লোক, তাদেরই দায়িত্ব যে কার সঙ্গে হ্যান্ডশেক করবেন, কার মাথায় হাত বুলাবেন, কার ঘাড়ের উপর হাত রাখবেন, এবং কার বাসায় যাবেন কিংবা কার বাসায় যাবেন না। কিন্তু যাকে তারা একবার কাছে রাখবেন তারও যেভাবে জীবন তেনা তেনা হয়ে যাবে, আর তারা যদি কাউকে দূরে ঠেলে দেন বা ওই পবিত্র জবান দিয়ে কারো বিরুদ্ধে একটা টু শব্দ করেন, তাহলেই তার জীবন কিন্তু শেষ। তো এই যে সামনে যে সময়গুলো আসছে, এই সময়টিতে বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, মন্ত্রী পরিষদের যারা সদস্য হবেন,
তারপর স্বয়ং তারেক রহমান সাহেব যাদের মাথায় হাত বুলাবেন, যাদেরকে কাছে ডেকে নেবেন, বা যে সমস্ত লোক এখানে দৌড়াদৌড়ি করবে তাদেরকে কেন্দ্র করে যাকে বলা হয় সচিবালয়ের ভিতরে বাইরে জনারণ্যে যে রসায়ন তৈরি হবে, এর ফলে অনেক বড় বড় ব্যবসা বাণিজ্য শুরু হয়ে যাবে এবং অনেক সৃষ্টি ও অনাসৃষ্টি তৈরি হয়ে যাবে অতীতের মতন করে। এই গেল প্রথম কাজ। দ্বিতীয় যে সমস্যাটা বলবো সেটা হলো যে এখনো পর্যন্ত যেহেতু শপথ হয়নি, শপথ যদি একদিন পিছিয়ে যায়, দুদিন পিছিয়ে যায়, সেটা কেমন হবে? আবার আলেরিয়া সাহেব যেভাবে বলেছেন যে এখানে সংসদ সদস্যরা দুইবার শপথ নেবেন। প্রথম শপথ হলো সেই কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির সদস্য হিসেবে, আর দ্বিতীয় শপথ হলো সংসদ সদস্য হিসেবে। এখন এটা আমাদের সংবিধানে নেই, বা এটা আমাদের যে রুলস অফ বিজনেস এটা তো নেই। এখন এটা করতে গিয়ে সরকারের সঙ্গে, মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যারা নির্বাচিত সংসদ সদস্য তাদের যে মতদ্বৈততা কোন পর্যায়ে থাকবে, এটা নিয়ে কিন্তু আমি যথেষ্ট আতঙ্কিত। এর কারণ হলো আলেরিয়া সাহেব যেটা বলেছেন সেটা জামাতের আমির বা আমিরের জামাত এটা বলেছেন যে এরকমই হওয়া উচিত, আর বিএনপির পক্ষ থেকে এ ধরনের কোনো কিছু বলা হয়নি। যেহেতু বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, ফলে যে নোট অফ ডিসেন্টগুলো তারা দিয়েছে সেগুলো সহ জুলাই সনদের শর্তসমূহ এবং সংবিধান সংশোধন বা সংস্কার কমিশনের সুপারিশগুলো যদি তাদেরকে পাশ করতে হয়, তাহলে বিএনপি এবং জামাতের মধ্যে আসলে ক্ষমতা রাজনীতিতে তেমন কোনো পার্থক্য থাকবে না, বরং জামাত সুবিধাজনক অবস্থায় থাকবে। তো এই যে ঘটনাগুলো এটা আগামী 7 দিনের মধ্যেই ঘটে যাবে। এরপর ভারত থেকে মেহমানরা আসবেন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে, পাকিস্তান থেকে নিঃসন্দেহে আসবেন, আরো অনেক দেশ থেকে আসবেন। তো তাদের সঙ্গে নতুন সরকার প্রধানের আলাপ আলোচনা, তাদের প্রোটোকল, এগুলো নিয়ে দূতাবাসগুলোতে ব্যাপক আলাপ আলোচনা হবে। তারপর কতগুলো গুরুত্বপূর্ণ পদ ইতিমধ্যে আপনারা জানেন যে খবর ছড়িয়ে পড়েছে, পুলিশের আইজি পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন। মেট্রোপলিটন পুলিশ কমিশনার ঢাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার, এই পদ পদবিগুলোতে কি হয় এটা নিয়ে সবাই টেনশনে আছেন। সম্ভবত পরিবর্তন আসবে, আইজি সাহেব এই পদে পরিবর্তন আসবে, বঙ্গভবনে পরিবর্তন আসবে, তারপর আরো অনেক কিছু, আরো অনেক কিছু, মানে ব্যাংক বিমা থেকে শুরু করে সব জায়গাতে ডিরেক্টর বোর্ড গঠন হবে। এই 7 দিনের মধ্যেই যে তোলপাড় শুরু হয়ে যাবে, সরকার গঠনের 7 দিনের মধ্যে যে তোলপাড় শুরু হয়ে যাবে, তাতে করে ব্যাংক পাড়া, শেয়ার মার্কেট, বিমা পাড়া, এরপরে সরকারের যে গুরুত্বপূর্ণ পদ পদবিগুলো আছে, যেমন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তারপর সংস্থাপন সচিব তো হয়ে সংস্থাপন সচিব, স্বরাষ্ট্র সচিব, এই পদগুলো নিয়ে যেভাবে আলাপ আলোচনা হবে বা নিয়োগ হবে এখানে, তদ্রুপ দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যে ভাইস চ্যান্সেলর, এখানেও সম্ভবত একটা ব্যাপক পরিবর্তন আসবে। এবং প্রথম 7 দিনের মধ্যেই তাদেরকে ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, এই নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তো সব মিলিয়ে প্রথম যে সরকারের যে 7 দিন, এই 7 দিনের মানে প্রতিটি সেকেন্ড সরকারের জন্য একটা অ্যাসিড টেস্ট হবে। আর এই অ্যাসিড টেস্টে যদি পান থেকে চুন খসে, তাহলে অ্যাসিডে কি হয়, সারা শরীর ঝলসে যায়। সরকারের ভুল হলে তারও অঙ্গহানি হবে, অঙ্গ ঝলসে যাবে এবং প্রতিপক্ষ তারা আরো শক্তিশালী হয়ে পড়বে। আজ নতুন সরকার শপথ নিয়ে ফেলেছে। সরকার মানে এমপিদের শপথ হয়ে গেছে। এমপিদের শপথ যখন হয়ে গেছে, সরকার শপথ নিতে চলেছে। বিকেল 4টায় যখন এই শপথ অনুষ্ঠান হবে, তখন সবার দৃষ্টি সরকারে কারা থাকছেন, মন্ত্রী পরিষদে কারা থাকছেন। বিভিন্ন সূত্রে এখন পর্যন্ত 32 জনের নামের একটা তালিকা পাওয়া গেছে। এই 32 জন মন্ত্রিপরিষদে থাকছেন এটা মোটামুটি নিশ্চিত। 2-1টা মন্ত্রণালয় চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকলেও এই 32 জন যে থাকছেন সেখানে খাদ্য মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, এরকম কিছু মন্ত্রণালয় সেখানে না থাকলেও গুরুত্বপূর্ণ প্রায় সব মন্ত্রণালয়ের নামই রয়েছে। যদিও এই তালিকায়
বিএনপির মহিলা এমপিদের কারো নাম পাওয়া যায়নি, কিন্তু শেষ পর্যন্ত শামা উবায়েদ তার নাম থাকতে পারে। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের পরে সেখান থেকে সেলিমা রহমান সহ একাধিক জন মন্ত্রিপরিষদে আসতে পারেন বলে অনেকে ধারণা করছেন। চলুন একটু জেনে দেখি বিএনপির মন্ত্রিসভায় চমক জাগানো মন্ত্রণালয়ের জায়গায় কোন কোন নাম শোনা যাচ্ছে, বিশেষ করে আলোচিত এবং সবথেকে বেশি অ্যাক্টিভ থাকা যে মন্ত্রণালয়গুলো, সেই মন্ত্রণালয়গুলোতে কাদেরকে আমরা দেখতে পাচ্ছি, বিএনপির জোট প্রার্থী কারাই বা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। বিএনপির নতুন সরকারে কারা মন্ত্রী হিসেবে আসছেন, এরই মাঝে একটা ব্যাপার মোটামুটি নিশ্চিতই হওয়া যাচ্ছে বিভিন্ন দিক থেকে যে নতুন রাষ্ট্রপতি হতে চলেছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, এবং সেই ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় আসছেন এবং মন্ত্রিসভায় অন্যতম গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয়, সাধারণত রাজনৈতিক দলের সেক্রেটারিকে যে মন্ত্রণালয় দেওয়া হয় সেই স্থানীয় সরকার মন্ত্রণালয়টা তাকে দেয়া হচ্ছে। এছাড়া একটা বড় জায়গা রয়েছে, সেটা হচ্ছে স্পিকার। এখানে যে লিস্টগুলো ছড়িয়ে পড়েছে, একটা লিস্ট আপনাদেরকে দেখাতে পারি, ইংরেজিতে লিস্ট করা, এই লিস্টটা ছড়িয়ে পড়েছে। এই লিস্টটা অথেন্টিক কিনা আমরা নিশ্চিত নই, সেটা দেখে নিন। এছাড়াও দৈনিক রূপালী বাংলাদেশ এই ব্যাপারে একটা আপগ্রেড দিয়েছে, তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে তারা বলছে মন্ত্রিপরিষদের সম্ভাব্য তালিকা। রূপালী বাংলাদেশও এই তালিকায় 2-4 জন কম তারা বলছে, কিন্তু মোটামুটি তাদের দেয়া তালিকাটা, আমি যে তালিকা বলছি, আমাদের হাতে যে তালিকাটা এসেছে সেই তালিকায় ধারণা করা হচ্ছে যে এখান থেকে 2-1টা জায়গা পরিবর্তন হয়তো শেষ বেলায় হতেও পারে। তবে এই নামগুলো যে মন্ত্রিপরিষদে থাকছে এটা মোটামুটি মোটা দাগে 90% কনফার্ম ভেবে নিতেই পারেন। যদিও একেবারে শপথ না নেওয়া পর্যন্ত, বিকেল 4টার আগে পর্যন্ত সুপার কনফার্ম হয়ে কোনো কিছু বলাটা এটা খুবই টাফ ব্যাপার। চলুন একটু জেনে দেখি কোন কোন মন্ত্রণালয়ে কে কি থাকছেন। স্পিকার, জাতীয় সংসদের স্পিকার, সেখানে 2 জনের নাম আলোচিত হচ্ছে। 2 জনের নাম এখানে দেখা যাচ্ছে। তারা হলেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন, সুপ্রিম কোর্টের বেশ স্বনামধন্য আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন, এবং নিতাই রায় চৌধুরী। এই 2টা নাম শোনা যাচ্ছে। সেই ক্ষেত্রে এই 2 জনের একজন স্পিকার হতে পারেন, আরেকজন ডেপুটি স্পিকার হতে পারেন, অথবা একজন মন্ত্রিসভায় চলে আসতে পারেন আর একজন স্পিকার হতে পারেন। এই ব্যাপারটা এর আগে আমরা শুনেছিলাম যে স্পিকারের জায়গায় ডক্টর আব্দুল মঈন খানকে ভাবা হচ্ছে, কিন্তু সেটা পরিবর্তন হয়েছে। ডক্টর অ্যাডভোকেট জয়নুল আবেদিন এবং নিতাই রায় চৌধুরীর নাম আলোচিত হচ্ছে। এছাড়া প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ও তার হাতে থাকছে, তিনি তারেক রহমান। স্থানীয় সরকার মন্ত্রণালয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রী, খুবই ভাইটাল একটা জায়গা, এবং গত 1.5 বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহ রকমের অধঃপতন হয়েছে সেখান থেকে তুলে আনাটা বড় দায়িত্ব হবে বিএনপি সরকারের। সেই ক্ষেত্রে 2 জন জাদ্রেল নেতাকে বিএনপি চয়েস করছে বলেই এই তথ্য নিশ্চিত করছে গণমাধ্যম। সেটা হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিএনপির ডাকসাইটের নেতা এই মুহূর্তে, বিএনপির সবথেকে গুরুত্ব পাওয়ার নেতা এই মুহূর্তে, তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হচ্ছে, এবং শহীদউদ্দিন চৌধুরী অ্যানি তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সিনিয়র নেতা, চট্টগ্রামের এই নেতা। তার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে তারেক রহমানের ঘনিষ্ঠ সহচর ডক্টর হুমায়ুন কবির তিনি থাকছেন। হুমায়ুন কবির যে এই মন্ত্রণালয়ে থাকবেন এটা এর আগেও একাধিক ভিডিওতে আমি বলেছি, তিনি থাকছেন, কিন্তু সেটা প্রতিমন্ত্রী হিসেবে সেই তথ্যই দিচ্ছে গণমাধ্যম। অর্থ মন্ত্রণালয়, ডক্টর রেজা কিবরিয়াকে নির্বাচনের আগে বিএনপি দলে ভিড়িয়েছিল এবং তিনি নির্বাচন করে জিতেছেন। রেজা কিবরিয়াই হতে যাচ্ছেন বিএনপি সরকারের অর্থমন্ত্রী, এমন তথ্যই আসছে। শিক্ষামন্ত্রী, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, তাকে শিক্ষামন্ত্রী করা হচ্ছে এবং শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে সাঈদ আল নোমানকে, এমন খবর দিচ্ছে। আইন মন্ত্রণালয় খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পাওয়া সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, যিনি ঝিনাইদহ 1 আসন থেকে 1 লাখেরও বেশি ভোটের ব্যবধানে জিতেছেন। তথ্য মন্ত্রণালয়, এখানে একটা চমক রয়েছে। তথ্য মন্ত্রণালয়, সেখানে বিএনপি চলে যাচ্ছে জোটের কাছে। এটা আমার কাছে
খুব একটা অথেন্টিক মনে হচ্ছে না। কারণ তথ্য মন্ত্রণালয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় জোটের কাছে ছেড়ে দেবে, যদিও আমরা আওয়ামী লীগের সময়ও দেখেছিলাম তথ্য মন্ত্রণালয় জাসদ নেতা হাসানুল হক ইনুর কাছে ছেড়েছিল আওয়ামী লীগ। এবার আন্দালিব রহমান পার্থর কথা বলা হচ্ছে, তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেয়া হচ্ছে। সেখানে প্রতিমন্ত্রী করা হচ্ছে ডক্টর মাহাদি আমিন, যিনি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ছিলেন এবং তারেক রহমানের খুবই ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত, তাকে দেয়া হচ্ছে প্রতিমন্ত্রীর দায়িত্বে। পরিকল্পনা মন্ত্রী এর আগেও যিনি এই মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন ডক্টর আব্দুল মঈন খান, তাকে পরিকল্পনা মন্ত্রী করা হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে আব্দুল মুক্তাদির, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না, তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে বলে এই সূত্রটা বলছে। শিল্প মন্ত্রণালয় পাচ্ছেন বিএনপির ব্যবসায়ী নেতা আব্দুল আওয়াল মিন্টু, তাকে শিল্প মন্ত্রণালয় দেওয়া হচ্ছে। নৌ পরিবহন মন্ত্রণালয় দেওয়া হচ্ছে ভোলার নেতা মেজর হাফিজকে, বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ, তাকে নৌ পরিবহন মন্ত্রণালয় দেওয়া হচ্ছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নজরুল ইসলাম খান টেকনোক্রেট মন্ত্রী হচ্ছেন। এর আগে হুমায়ুন কবিরের কথা বলেছি, মাহাদি আমিনের কথা বলেছি, তারাও টেকনোক্রেটে মন্ত্রী হচ্ছেন। নজরুল ইসলাম খান, যারও রাষ্ট্রপতি হওয়ার গুঞ্জন আমরা শুনেছিলাম, তাকে দেওয়া হচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। পানি সম্পদ মন্ত্রণালয় দেওয়া হচ্ছে আসাদুল হাবিব দুলুকে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় দেওয়া হচ্ছে আলোচিত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে। এটা মোটামুটি কনফার্ম। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় দেওয়া হচ্ছে বিএনপির আরেক ডাকসাইটে নেতা আমানুল্লাহ আমানকে। আমানুল্লাহ আমান খুবই ছাত্র রাজনীতি থেকে উঠে আসা বিএনপির নেতা, তাকে দেওয়া হচ্ছে এই দায়িত্ব। সংস্কৃতি মন্ত্রণালয়, সেটাও জোটে যাচ্ছে বিএনপি এমন আভাস পাওয়া যাচ্ছে। জোনায়েদ সাকিকে সংস্কৃতি মন্ত্রণালয় দেওয়া হচ্ছে। এখানে সংস্কৃতি কর্মীরা আবারও বোধহয় রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা পূরণ তাদের হচ্ছে না, তারা হতাশই হচ্ছে। আমরা যারা সংস্কৃতি কর্মী তারা আবারও বোধহয় হতাশ হতে চলেছি, কারণ কোনো সরকার সংস্কৃতি মন্ত্রণালয়ে সত্যিকার অর্থে সংস্কৃতি প্রেমী কিংবা সংস্কৃতি কর্মী যিনি এই মন্ত্রণালয়ে এসে সংস্কৃতি বান্ধব হয়ে উঠতে পারবেন, এই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর আজীবন অনীহা আমরা দেখেছি। এই বেলাতেও জুনায়েদ সাকিকে দেওয়া হচ্ছে। তবে মন্দের ভালো এটা যে একজন বাম রাজনীতিবিদকে দেওয়া হচ্ছে, যার ফলে সাংস্কৃতিক অঙ্গনে সাম্প্রদায়িকতা মুক্ত হবে এবং অসাম্প্রদায়িক সাংস্কৃতিক অঙ্গন তৈরি করা হবে তার নেতৃত্বে, এটা আমরা বিশ্বাস করতে চাই। স্বাস্থ্য মন্ত্রণালয় ওয়ান অ্যান্ড অনলি, যার কোনো বিকল্প কোনো নাম আলোচিত হয়নি, ডাক্তার AZM জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের খুবই কাছের মানুষ, নিজের ডাক্তার এবং বিএনপির খুবই আস্থাভাজন নেতা, তাকে দেওয়া হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেওয়া হচ্ছে আলী আসগর লবি, খুলনা 5 আসনে জামাতের সেক্রেটারিকে পরাজিত করেছিলেন এবং সাবেক বিসিবি বস, তিনি বিসিবির প্রেসিডেন্ট ছিলেন। তিনি এর আগে 2001 থেকে 6-এর ক্ষমতা যখন বিএনপির হাতে ছিল সেই সময়ে তিনি বিসিবির প্রেসিডেন্ট ছিলেন। ধর্ম মন্ত্রণালয়, এর আগে কায়কোবাদের নাম শোনা গিয়েছিল, কিন্তু এবার শোনা যাচ্ছে শামীম কায়সার লিঙ্কনের নাম। বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় দেওয়া হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় দেওয়া হচ্ছে ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জের নেতা, তাকে দেওয়া হচ্ছে। কৃষিমন্ত্রী করা হচ্ছে শামসুজ্জামান দুদুকে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় দেওয়া হচ্ছে ঢাকা 8-এর আলোচিত বিএনপির জান্ত্রেল নেতা মির্জা আব্বাসকে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আবারও একটা বড় খাতে, যে খাতে গত আওয়ামী লীগের আমলে সব থেকে বেশি সমালোচিত যে খাতটা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ে দেওয়া হচ্ছে জোটের একজনকে, তিনি নুরুল হক নূর। নুরুল হক নূরের পক্ষে একটা এত বড় মন্ত্রণালয়, এটা মূলত দুইটা মন্ত্রণালয় একসাথে চালানো, তাকে ফুল মন্ত্রী করা, এটা কতটা ওয়াইজ ডিসিশন হবে যদি করা হয় সেটা একটা প্রশ্ন। হতে পারত সিনিয়র কাউকে দিয়ে তাকে প্রতিমন্ত্রী বানালে সেটাই বোধহয় ভালো হতো, কারণ নুরুল হক নূরের পক্ষে এত বড় দুইটা মন্ত্রণালয় চালানো, এই রিস্ক তারেক রহমান কেন নিতে যাচ্ছেন সেটা একটা প্রশ্ন থেকেই যাবে হয়তো। রেলপথের দায়িত্ব দেওয়া হচ্ছে রেলমন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির আলোচিত নেতা। জনপ্রশাসন দেওয়া হচ্ছে ডক্টর ইসমাইল জাবিউল্লাহকে। সমাজ কল্যাণ, যাকে নিয়ে আলোচনা ছিল যে মানে তথ্য মন্ত্রণালয় তাকে দেওয়া হবে, কিন্তু সমাজ কল্যাণ দেওয়া হচ্ছে রুহুল কবির রিজভীকে, সেটাও টেকনোক্রেট মন্ত্রী হচ্ছেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী করা হচ্ছে দীপেন দেওয়ানকে। দীপেন দেওয়ান সর্বোচ্চ ভোটের ব্যবধানে 2,29,000 ভোটের ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়েছেন এবং রেকর্ড গড়েছেন তিনি। সেই দীপেন দেওয়ানকে
মন্ত্রী করা হচ্ছে, এটা খুবই স্বাভাবিক আলোচনায় ছিলেন তিনি যে তাকে করা হবে, সেটাই করা হচ্ছে। এখানে বেশ কিছু মন্ত্রণালয় নেই, যেমন খাদ্য মন্ত্রণালয়, মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এই গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রণালয় এখানে নেই। এই মন্ত্রণালয়গুলো পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সেই জায়গাগুলোও ফাঁকা রাখা হয়েছে। এই মন্ত্রণালয়গুলোতে এবং এই প্রতিমন্ত্রীর জায়গাগুলোতে বিএনপি তাদের নারী নেত্রীদের আনতে পারেন, যে নামগুলো এখানে নেই। শেষ পর্যন্ত নারীবিহীন কোনো মন্ত্রণালয় হতেই পারে না। এই নামের মাঝে একাধিক নারী নাম যে ঢুকবে এটা মোটামুটি নিশ্চিত করা যায়, এবং যে 32 জনের নামের তালিকা এখানে আছে সেই 32 জনের সঙ্গে আরও 10 জন বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকে আলোচনা করেন যে 42 জনের মন্ত্রিসভা বিএনপি দিতে যাচ্ছে প্রথম পর্যায়ে, পরবর্তীতে হয়তো বাড়বে, কিন্তু আপাতত তারা 42 জনের 40 থেকে 42 জনের মন্ত্রিসভা দিতে যাচ্ছে। এখানে 32 জনের নামের কথা বললাম, এই নামে আরও 10 জন যদি বাড়ে তাহলে সেখানে নিশ্চয়ই 2-4 জন নারী মন্ত্রী আমরা, মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী কিংবা উপমন্ত্রী আমরা হয়তো দেখতে পাবো। তবে এখানে একজনও আমরা দেখিনি উপমন্ত্রীর জায়গা, সেই জায়গাগুলো তৈরি হতে পারে, নতুন মানে ইয়াং মুখ আসতে পারে। আরও কিছু নাম বিএনপির আলোচিত নাম এর মাঝে আসেনি, সেই নামগুলো অন্তর্ভুক্ত হতে পারে বলে অনেকেই মনে করছেন। দর্শক, আপনি কি মনে করছেন? এই যে নামের তালিকা, সেই নামের তালিকায় আমার মনে হয় যে সবথেকে বড় ফোকাসের জায়গা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হন এটা একটা ভালো চয়েস বোধহয়, কারণ সালাউদ্দিন আহমেদকে রাজনীতিতে বেশ পারঙ্গমই মনে হয়েছে গত 1.5 বছরে। এর আগে সালাউদ্দিন আহমেদকে তো আর অত বড় বিএনপির অত বড় নেতা কখনোই মনে হয়নি, কিন্তু এই 1.5 বছরে মনে হয়েছে তার পক্ষে অনেক কিছুই করা সম্ভব। তার প্রতি যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই দায়িত্বটা দিয়ে আস্থা রাখা হয় এবং তিনি যদি আস্থার প্রতিদান দিতে পারেন, এই মুহূর্তে যেটা সব থেকে বেশি দরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আরেকটা জায়গা সেটা হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়, যে ভারতসহ বিভিন্ন সম্পর্ক যে নষ্ট করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার, সেই নষ্ট করা সম্পর্ককে জোড়া লাগানোর জন্য আমির খসরু মাহমুদ চৌধুরী এটাও একটা ভালো চয়েস। কারণ আমরা জানি আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ভারতের রাজনীতির একটা ভালো সম্পর্ক আছে, সেই ক্ষেত্রে তিনি হয়তো ভারতের সঙ্গে যে পররাষ্ট্রনীতি সেখানে একটা উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারবেন। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।